নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান এই অধ্যায়টার মধ্যে 3টা গ্রাফ আছে। এর মধ্যে একটা হচ্ছে অজীব রেখা। আজকে আমরা দেখব অজীব রেখা কিভাবে আঁকা লাগে, অজীব রেখা আঁকতে গেলে কি কি লাগে সবকিছু। আচ্ছা, দেখো অজীব রেখা আঁকতে গেলে যে সারণী তৈরি করা লাগে, সারণীর মধ্যে 4টা টপিক লাগে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, 2 গণসংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো প্রশ্নের মধ্যে যদি এরকম সারণী দেওয়া থাকে, তো সারণীর মধ্যে তো তোমাকে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা দেওয়াই থাকবে। আর এক্সট্রা যে দুইটা জিনিস লাগে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তো সময় বাঁচানোর জন্য আমরা আগে থেকে এই সারণীটা একটু তৈরি করে রাখছি। আর সারণী যখন তৈরি করবা তখন সারণীর আগে অবশ্যই সারণীর পরিচয় অর্থাৎ টাইটেলটা দিয়ে নিবা যে অজীব রেখা অঙ্কনের। তুমি যদি অজীব রেখার জন্য সারণী তৈরি করো তাহলে অজীব রেখার অঙ্কনের সারণী, আয়তলেখ অঙ্কন করলে আয়তলেখ অঙ্কনের সারণী তৈরি করা হলো, দিয়ে তারপরে সারণীটা তৈরি করবা। আচ্ছা, এখন প্রথমে আছে কি শ্রেণীব্যাপ্তি প্রশ্নের মধ্যে যেমন আছে তেমন উঠায় নিলাম, গণসংখ্যা যেমন আছে তেমন উঠায় নিলাম। এরপরে আছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আচ্ছা, এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা আগেও অঙ্কন করছি, সরি তৈরি করছি। কোথায়? এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আগে মনে হয় আয়তলেখ অঙ্কনের সময় তৈরি করছিলাম, তাই না? আচ্ছা, এখন চলো আবার দেখি কিভাবে তৈরি করা লাগে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করার ক্ষেত্রে কি করা লাগে? যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তির এই যে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করা লাগে আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করা লাগে। আমরা যদি এখানে দেখি এই যে এই পাশ থেকে 0.5 বিয়োগ করা লাগে আর এই পাশে 0.5 যোগ করা লাগে। কেন করা লাগে একটু পরে আবার বলতেছি, আগেও বলছি আমরা, এখন আবার বলে দিব কেন করা লাগে। চলো শুরু করি। তাহলে 35.5 থেকে যদি 0.5 বিয়োগ করা হয় তাহলে কত হইতেছে? হচ্ছে 34.5। আর 44-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে কত হইতেছে? হচ্ছে 44.5। আবার এখানে আছে কত? 45 থেকে যদি 0.5 বিয়োগ করো তাহলে হবে 44.5। আর এইদিকে যখন 0.5 তুমি যোগ করবা তখন হবে কত? 54.5। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো তোমার 1 নাম্বার ঘরের উচ্চ সীমা আর 2 নাম্বার ঘরের নিম্ন সীমা কি হয়ে গেছে? মিলে গেছে। বাট একটু আগে কিন্তু এই জিনিসটা আলাদা ছিল, এখানে ছিল 44, এখানে ছিল 45। এই দুইটা কিন্তু মিলে নাই, মানে আলাদা আলাদা ছিল। বাট এখন তুমি যদি খেয়াল করো দেখো এই দুইটা কি হয়ে গেছে? মিলে গেছে। এখানেও 44.5, এখানেও 44.5। এই যে দুইটারে যে তুমি সেম করে দিছো, এই কারণেই এটার নাম হচ্ছে অবিচ্ছিন্ন, মানে দুইটা সেম, বিচ্ছিন্ন না আর কি। আর এই দুইটা মিলানোর জন্যই যেন প্রথম ঘরের শেষেরটা আর দ্বিতীয় ঘরের শুরুটা যেন সেম হয়, এই কারণেই আমরা কি করি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা করি। এরপরে যদি তুমি পরেরটা করো দেখবা এর পরের বেলাও সেম হবে। 2 নাম্বার ঘরের শেষেরটা আর 3 নাম্বার ঘরের প্রথমটা কি হবে? সেম হবে। কত? এই যে দেখো 55.5, সরি 55, এর থেকে 0.5 বিয়োগ দিলে হইতেছে কত? 54.5। এটা প্রথমবার করলে দেন পরের বার থেকে কিন্তু এটা আর করা লাগে না, মানে অঙ্ক কইরা করে নেওয়া লাগে না, এমনিতেই বোঝা যায়। যেমন পরেরটা কত হবে? পরেরটা হবে হচ্ছে 64.5। তারপরেরটা কত হবে? 74.5। তারপরেরটা হবে 84.5। এরপরেরটা কত হবে? এই সরি প্যাচ লাগাই দিছি মেবি, নাকি 64.5। ও আচ্ছা, এটা হবে এখানে একটা হবে 64.5, এটা হবে 74.5। তারপরে এখানেও হবে 74.5, এখানে হবে কত? 84.5। তারপরে নিচে কত হইতেছে? 84.5 আর লাস্টে আছে কত? 94.5, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার এই গেল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এরপরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার পরে কি লাগতেছে? ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যাও আমরা আগে করছিলাম কোথায়? মধ্যক নির্ণয়, তাই না? আচ্ছা, এবার চলো আবার করি। তো ক্রমযোজিত গণসংখ্যা করার ক্ষেত্রে কি করা লাগে?
প্রথম যে গণসংখ্যাটা আছে সেটা হুবহু লেখা লাগে। এই যে প্রথমে যে গণসংখ্যাটা আছে সেটা লেখা লাগে। তো প্রথম গণসংখ্যা কত ছিল? 4। এই যে আমরা প্রথম গণসংখ্যা 4 লিখে ফেললাম। আচ্ছা, এরপরে কি করা লাগে? 4 এর সাথে দ্বিতীয় গণসংখ্যা যোগ করা লাগে। 4 এর সাথে দ্বিতীয় গণসংখ্যা কত? 8। যোগ করলে কত হয়? 12। তারপরে 12 এর সাথে তৃতীয় গণসংখ্যা যোগ করব। 13 যোগ করলে কত হবে? 25। তো 25 এর সাথে আবার 10 যোগ করব। কত হবে? 35। 35 এর সাথে যদি আবার 2 যোগ করি কত হবে? 37। 37 এর সাথে যদি আবার 3 যোগ করি তাহলে কত হবে? তাহলে হবে 40। এই যে এই হচ্ছে আমাদের। এখন দেখো তোমার ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে কিনা এটা তুমি কিভাবে বুঝবা? যখন দেখবা তোমার মোট গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যার শেষ ঘরের সংখ্যাটা মিলছে। মানে মোট গণসংখ্যা যদি তুমি যোগ করো, দেখো 4 8 যোগ করলে কত হয়? 12 12 আর 13 যোগ করলে কত হয়? 25 25 আর 10 যোগ করলে 35 35 আর এখানে আছে কত? 2 আর 3 5, 35 আর 5 যোগ করলে 40। তো মোট গণসংখ্যা 40 আর ক্রমযোজিত গণসংখ্যার শেষ সংখ্যাটা আসবে 40। তাহলে তুমি বুঝবা যে তোমার ক্রমযোজিত গণসংখ্যাতে ভুল নাই। ঠিক আছে? এই হলো ক্রমযোজিত গণসংখ্যা। এখন আসো আমরা গ্রাফটা রেডি করি এবং গ্রাফ রেডি করার পরে কিভাবে অজীব রেখা এই যে এখানের উপাত্তগুলা গ্রাফের মধ্যে উপস্থাপন করা লাগে সেই জিনিসটা দেখতেছি। আচ্ছা দেখো আমরা এবার গ্রাফটা রেডি করে ফেলছি। এখন এই যে সারণীর উপাত্তগুলাকে গ্রাফের মধ্যে আমরা বসাবো। তো এই যে অনুভূমি বরাবর যে অক্ষটা থাকে এটাকে কি অক্ষ বলে? এক্স অক্ষ বলে। তো এই এক্স অক্ষে আমরা কি নিব? এক্স অক্ষে নিব হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ঠিক আছে? এক্স অক্ষে নিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষে নিব হচ্ছে এই যে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে চলো আমরা মানগুলো বসাই। প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কিভাবে বসাবো দেখো। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা এখান থেকে শুরু করব, তারপরে এইভাবে নিচে নামবো। ঠিক আছে? প্রথমে এটা, তারপরে এটা, তারপর সিরিয়ালে নিচে নেমে পড়বো। ঠিক আছে? আবার এইভাবে বসাতে পারো, প্রথমে এটা তারপর হচ্ছে এইভাবে, যার যেভাবে ভালো লাগে। তাহলে 34.5 থেকে 44.5, তারপরে এখানেও 44 এখানেও 44, তার মানে 44 তো দুইবার বসাবা না, একবার বসাবা, তার মানে 54। তারপরে 54 পর এখানেও 54 এখানেও 54, তো 54 তো দুইবার বসাবো না, 64 74 84 তারপর হচ্ছে 94। ঠিক আছে? চলো বসাই। তো আগে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা নির্ণয় করি। এই যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসেবে ধরো এই যে এই লাল দাগটাকে নিতেছি। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এই যে এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তারপরে কি নিব? এইদিকে নিব হচ্ছে এক্স অক্ষ। তো এই যে আমি এখানে এক্স অক্ষ নিলাম। এই যে, তো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এখানে এই যে এক্স লিখে দিলাম, এ হচ্ছে এক্স অক্ষ। তারপরে এ হচ্ছে ওয়াই অক্ষ। তারপরে এই যে এখানে 0 দিয়ে দিলাম। এখন আমরা এক্স অক্ষ বরাবর কি বসাবো? এক্স অক্ষ বরাবর বসাবো হচ্ছে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কত থেকে শুরু হইতেছে? 34.5 থেকে শুরু হইতেছে। এই যে 34.5 এখানে লিখবো। তো চলো লিখি 34.5। তারপরে কত বসাবো? 44.5। এই যে 44.5। তারপরের 5 ঘরে কত বসাবো? 44.5 এর পর আছে 54.5। এই যে 54.5। এই যে 54.5। তারপরে বসাবো কত? 64.5। এই যে 64.5। তারপরে বসাবো 74.5। তারপরের ঘরে 74 এর পরে কত আছে? 84.5, তাই না? এই যে 84.5। এই যে 34, তারপর আছে 44, তারপরে 54, তারপরে 64, তারপরে আছে কত? 74, 84 এবং শেষে আছে কত? 94.5। এই যে 94.5। আচ্ছা, তো এই যে আমরা সবগুলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিচে বসায় ফেললাম। এরপরে কি আছে? ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো ক্রমযোজিত গণসংখ্যা।
তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বসাবো কই থেকে? ক্রমযোজিত গণসংখ্যা বসাবো যে এই ঘরে। তো শুরু করি, কত আছে? 4 থেকে কত পর্যন্ত আছে? 40 পর্যন্ত আছে। তো আমরা জাস্ট লিখে ফেলি। এখানে যদি হয় 0 তাহলে 1 2 3 4 5, এই যে এই ঘরে কত হইতেছে? 5, তাই না? 5, তারপরে এই ঘরে কত হইতেছে? এই ঘরে হচ্ছে 10, তারপরে কত আছে? এই যে এখানে 20, তারপরে এখানে হচ্ছে 5 10, সরি এখানে তো 15 হবে, তাই না? 5 10, এখানে হচ্ছে 15, তারপরে হচ্ছে 20, তারপর আছে কত? এই যে 25, তারপরে 30, 35 এবং একদম গ্রাফ পেপারের শেষে হচ্ছে 40। আচ্ছা, আমরা তো গ্রাফ পেপারটা হাতে আঁকছি, তো একটু ছোট হয়ে গেছে, এই কারণে একদম গ্রাফের শেষ পর্যন্ত পৌঁছায় গেছি। আমরা চাইলে এক কাজ করতে পারতাম, এক ঘরের 2 একক ধরলে হয়তো অর্ধেকের মধ্যে শেষ হয়ে যেত। তো আমরা আবার এক ঘরে একই ধরলাম। তো তোমরা যখন আঁকবা তখন তো গ্রাফ আরো বড় থাকবে, তখন তুমি এরকম হবে না আর কি, একদম গ্রাফের শেষ মাথা পর্যন্ত পৌঁছাবে না। তো যদি এরকম হয়, ধরো তোমার গ্রাফের মধ্যে আহ অনেক সময় হয় না গ্রাফের অর্ধেক দেয় পরীক্ষাতে, তো গ্রাফের অর্ধেকে ধরো 40 পর্যন্ত জায়গা আছে, বা ধরো 35 পর্যন্ত জায়গা আছে, মানে এইভাবে যদি গণনা করা হয় তাহলে ধরো এতটুকু পর্যন্ত আছে তোমার গ্রাফে। কিন্তু তোমার ক্রমযোজিত গণসংখ্যা ধরো 50-এর মতো, ক্রমযোজিত গণসংখ্যা শেষ হচ্ছে কোথায়? 50-এ। যেমন আমার এখানে 40টা দাগ আছে এবং ক্রমযোজিত গণসংখ্যা 40 শেষ হয়েছে। ধরো আমার ক্রমযোজিত গণসংখ্যা 40 শেষ না হইয়া 50-এ শেষ হইতো, তখন তো আমি আর এখন গ্রাফটারে বাড়াইতে পারতেছি না। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা করব, এই যে দেখো, এখান থেকে এখানে 5 না ধরে এখানে ধরবো 10, এখানে ধরবো 20, এখানে 30, এখানে 40, তাহলেই দেখবা তোমার অর্ধেকের মধ্যে সম্পূর্ণ কাজ ছেড়ে গেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরও না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা, হ্যাঁ? আচ্ছা, এখন এই যে এই জায়গাটাতে কি করব? 0 থেকে 34.5 এতটুকুতে আমরা কি করব? এই যে এখানে আমরা এই যে ছেদ চিহ্ন ইউজ করে দিলাম। এই যে 0 থেকে 34.5 এতটুকুতে কি করলাম? ছেদ চিহ্ন ইউজ করলাম। একটু পরে আমরা আবার যখন বর্ণনা দিব তখন আমরা বলবো যে আসলে কেন ছেদ চিহ্নটা ইউজ করি, ছেদ চিহ্ন ইউজ করা লাগে কেন, বা ছেদ চিহ্নটা কেন ইউজ করতে হয়, ঠিক আছে? এখন কাজ করি। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, 34.5 থেকে 44.5 এর ঘরে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 4। এখন আমরা 34 দশমিকের ঘরে কি 4 বসাবো, নাকি 44.5 এর ঘরে 4 বসাবো? এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়, যে এখন এই ঘরেও তো 4, এই ঘরেও তো 4, এখন কোথায় বসাবো? মনে রাখবা, আমরা পরের ঘর থেকে ক্রমযোজিত যে কি বলে অজীব রেখা অঙ্কনের বেলায় আমরা পরের ঘর থেকে, ঠিক আছে, যে দ্বিতীয় ঘরটা থেকে আহ ক্রমযোজিত গণসংখ্যার ভ্যালু বসানো শুরু করব, ঠিক আছে? তাহলে 34-এর ঘরটা আমরা ফাঁকা রাখবো, 34-এর ঘর ফাঁকা রাখবো, 44-এর ঘর থেকে বসানো শুরু করব। 44.5 এর ঘরে 4, 54.5 এর ঘরে 12, 64.5 এর ঘরে 25, এইভাবে, ঠিক আছে? এতটুকু জিনিস তোমার মনে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন চলো তাহলে আমরা বসানো শুরু করি। তাহলে 44.5 এর ঘরে কত বসাইতেছি? 4। এই যে 44.5, এই ঘর বরাবর যদি আমরা উঠি তাহলে এখানে আছে 5, তাহলে 4 হবে এই ঘরে, এই যে গোল দিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি দেখা যায়। এরপরে 54.5, 54.5 এর ঘরে কত আছে? 12। তাহলে এই যে 54.5 এর ঘরে যদি 12 থাকে, এই ঘর বরাবর এই যে এখানে যদি উঠি তাহলে 10 11 12, এই যে 12 ঘর কি করতে হবে? এই যে বৃত্ত ভরাট করে দিতে হবে, বুঝছি? আহ এরপরে 64.5, এই যে 64.5 এর ঘরে কত আছে? 25, এই যে 64.5, এই যে এবারে উঠো, কত আছে? এই যে এখান পর্যন্ত হচ্ছে 20, এখানে 20, তারপরে এই যে এখানে কত? 25, এই যে 25 এর ঘরে ডট দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে 74.5, 74.5 এর ঘরে আছে কত? 35, এই যে 74.5 এই বরাবর উঠলে পরে 35, তাই না? তাহলে 35 তো একদম এই যে এখানে, এই যে মিস করলাম কিছু। তারপর আছে 84.5, 84.5 এর ঘরে আছে হচ্ছে 37, তাই না? এই যে 84.5, তারপরে এই যেভাবে যদি উঠো তাহলে এই যে 35 36, এই যে 37, এই যে এখানে
তারপরে একদম লাস্ট 94.5, 94.5 ঘরে কত আছে? 40। তাহলে এই যে 94.5 উপরে উঠলে পরে এই যে এখানে হচ্ছে 40। এই যে আমাদের অজীব রেখার কাজ ডান। এখন তুমি যখন দাগ দেওয়া শুরু করবা স্কেল ধরে, তখন এই যে আমরা কি করছিলাম শুরুতে, এই যে দেখো 34.5 ঘরটা খালি রাখছিলাম না? 34.5 ঘরটা, এই 34.5 ঘর থেকে আমরা দাগানো শুরু করবো। এই যে এখান থেকে আমরা দাগ দেওয়া শুরু করব। আমরা যদি এখান থেকে দাগ দেই, এই যে দেখো এই যে, তারপরে হচ্ছে এই যে, তারপরে আচ্ছা স্কেল দিয়ে যখন দাগ দিবা তখন তো তোমাদের দাগ সোজা হবে। আমি তো হাতে আঁকতেছি এই কারণে একটু বাঁকা হচ্ছে। আচ্ছা এরপরে এই যে এই ঘরে, তারপরে এখান থেকে এখানে, তারপরে এই যে এখান থেকে এই যে এখানে। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের অজীব রেখা। একটা জিনিস মনে রাখবা, অজীব রেখা কিন্তু কোনো সময় নিচে নামে না। হ্যাঁ, নিচে নামলে ওইটা কি হয়ে যাবে? ওইটা বহুভুজ হয়ে যাবে। বাট অজীব রেখা কোনো সময় নিচের দিকে নামবে না, সব সময় উপরে উঠবে। সর্বোচ্চ পাশাপাশি যেতে পারে, বাট এক ঘর ভুলেও নিচে নামবে না। মনে থাকবে, অজীব রেখার সময় উপরে উঠে। ঠিক আছে? এই যে দেখো, এই হচ্ছে আমাদের অজীব রেখা। এবার নিচে কি লিখে দিব? নিচে লিখবো হচ্ছে এই যে এই বরাবর আমরা কি বসাইছি? এই বরাবর আমরা বসাইছি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো ওইদিকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখে দেবো। হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ঠিক আছে? এটা বোর্ডে হয়তো ক্যামেরাতে দেখা যাইতেছে না, বাট নিচের দিকে কি লিখবা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবা। এবং এদিকে আমরা কি বসেছি? ক্রমযোজিত গণসংখ্যা। তো এই যে এদিকে ক্রমযোজিত গণসংখ্যা লিখে দিবা। হ্যাঁ, এই যে ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে কিন্তু আরো কিছু তথ্য দেওয়া লাগে। কি? যে আমরা এক্স অক্ষ বরাবর কত ধরছি, ওয়াই অক্ষ বরাবর কত ধরছি, তাই না? এখন আসো ওই হিসাবটা একটু দেখি। এক্স অক্ষে কত ধরছি দেখো। আমি যদি একটু তোমারে দেখাই, এই দেখো এই ঘরটাতে কত ছিল? 34.5। এবং এই ঘরে কত ছিল? 44.5। বাট আমরা কত ঘর আগাইছি একটু দেখো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তো সংখ্যায় আগাইছি কত? সংখ্যায় আগাইছি 10। আর ঘর কয়টা গেল? 5। তো সংখ্যায় আগাইছি 10, 34 থেকে 44, 10 ঘর আগাইছি। আর ঘর আগাইছে কয়টা? 5টা। এই যে, তো সংখ্যায় কত আগাইছো এটারে যদি তুমি কত ঘর আগাইছো এটাতে ভাগ দাও, তাইলেই তোমার বাড়িতেছে তুমি এক্স অক্ষে কত একক ধরছো। তো এই জিনিসটা তুমি এখানে লিখবা, তোমার গ্রাফের উপরে আরো জায়গা যেখানে থাকবো এখানে লিখবা যে এক্স অক্ষে, এক্স অক্ষে প্রতি ঘর সমান সমান কত একক? 2 একক। ঠিক আছে? তারপরে ওয়াই অক্ষে, তো ওয়াই অক্ষে দেখো, ওয়াই অক্ষে 1 2 3 4 5। তুমি ঘর আগাইছো কত? ঘর আগাইছো 5টা। আর 5 থেকে 10 সংখ্যায় কত আগাইলা? সংখ্যা তো আগাইছো 5। দেখো 5 থেকে 10 সংখ্যায় কত আগাইছে? 5। আর ঘরও কত আছে? 5। তাহলে আমরা যদি 5 দ্বারা 5 কে ভাগ দেই তাহলে কত আসে? 1। তার মানে এক্স অক্ষে আমরা প্রতি ঘর সমান সমান 1 একক ধরছি। বুঝা গেছে? তো এই হিসাবটা আমরা আগে যে কয়টা গ্রাফ আঁকছি সবগুলাতেই দেখাইছি। তুমি যদি তিনোটা গ্রাফের ভিডিও দেখো তাহলে এই সংক্রান্ত, এই যে কত একক ধরা লাগে, হ্যাঁ, বা এই অনেক সময় দেখা গেছে আমরা ধরে ফেলি, অঙ্ক করে ফেলি, বাট অনেক সময় দেখা গেছে অনেকে গ্রাফ এই জিনিসটা লিখতে পারি না। এই জিনিসটা লেখা নিয়ে একটা ঝামেলা হয়। তো এই তিনোটা ভিডিও যদি দেখো তুমি তাহলে আশা করি যত রকম কনফিউশন হইতে পারে সবগুলাই ক্লিয়ার করা হয়ে গেছে, তুমিও পারবা। ঠিক আছে? ওকে, তাহলে এক্স অক্ষে কত একক ধরছো, ওয়াই অক্ষে কত একক ধরছো, এটা গ্রাফের কোণাতে উপরে লিখে দিবা। তারপর হচ্ছে এক্স অক্ষে কত লিখবা, ওয়াই অক্ষে কত লিখবা, এক্স অক্ষে কি লিখবা, এগুলো বলে দেওয়া হয়ে গেছে। এখন আর একটা কাজ বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে গ্রাফের আগে যে বর্ণনা দেওয়া লাগে। এখন আমরা গ্রাফ নায়িকা তো গ্রাফের বর্ণনা দিতে পারবো না, তাই না? তো গ্রাফে কি ফেলছি, কোন অক্ষে কি বসাইছি এবং কত একক ধরছি সবকিছু আমরা দিয়ে ফেলছি। এবার হচ্ছে জাস্ট বর্ণনা লিখবো। তো বর্ণনা আগে যারা দেখছো তারা জানো বর্ণনা লেখা অনেক ইজি ভাবে শিখেছি ভাইয়া। তো কি, যে আমরা দুইটা কাজ করব। প্রথম কাজ হচ্ছে এক্স অক্ষে কি বসাইছি, কত একক ধরছি। 2 নাম্বারটা হচ্ছে ওয়াই অক্ষে কি বসাইছি, কত একক ধরছি। শেষ। এই যে
কি লিখবা? ছক কাগজে এক্স অক্ষ বরাবর কত একক ধরে? এই যে এক্স অক্ষ বরাবর 2 একক ধরে, এক্স অক্ষ বরাবর 2 একক ধরে। আচ্ছা, এগুলাতে কথা আরো বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায়? যেমন এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের এক বাহুকে। তো এত বেশি বাড়াইতে চাইতেছি না, চাইলে ওইভাবে বাড়াই লিখতে পারো, গাইডের মধ্যে বড় করে লেখা আছে, আমি ছোট করে বলতেছি। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর 2 একক ধরে, এক্স অক্ষ বরাবর 2 একক ধরে কি বসাইলাম? এক্স অক্ষ বরাবর 2 একক ধরে কি বসাইতেছি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাই না? এই যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কত একক ধরছি? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 1 একক ধরছি। ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘর বলে দাও, প্রতি ঘর সমান সমান কত একক ধরে? 1 একক ধরে। ওয়াই অক্ষ বরাবর তো বলছি ক্রমযোজিত গণসংখ্যা, তাই না? ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘর সমান সমান 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে কি অঙ্কন করছি? অজীব রেখা অঙ্কন করছি, তাই না? তাহলে এবার কি অজীব রেখা অঙ্কন করা হলো। অজীব রেখা অঙ্কন করা হলো। অজীব রেখা অঙ্কন করা হলো। আচ্ছা, এই দেখো মাত্র 2টা লাইন, একটু খেয়াল করো। এই যে এক্স অক্ষ বরাবর কত একক ধরছো? কি বসাইছো? একটা। আর ওয়াই অক্ষ বরাবর কত একক ধরছো? আর কি বসাইছো? 2টা লাইন। আচ্ছা, এই গেল 2টা লাইন। আর একটা তথ্য দিবা, সেটা হচ্ছে এই যে ছেদ চিহ্নের বিষয়টা। ছেদ চিহ্নের বিষয়টা একটুখানি বলবা। তো ছেদ চিহ্নের বিষয়টা আমি এখন একটু এখানে উপরের হিসাবটা মুছে দিলাম। এখন দেখো ছেদ চিহ্নের কথাটা কেন বলা লাগে বা ছেদ চিহ্নটা কেন ইউজ করা লাগে, তুমি একটু খেয়াল করো। এখান থেকে এখানে কয় ঘর? 5 ঘর। তো তুমি তো ধরছো 2 একক ধরে, তো 2 একক ধরলে এখানে কত এবার কত? 10 হওয়ার কথা। 0 যদি হয় তাহলে 2 4 6 8 10, 10 হওয়ার কথা। তাহলে তুমি লেখছো কত? 34.5। তাহলে 0 থেকে 34.5 যে লেখলা, তাহলে মাঝখানে সংখ্যাগুলো গেল কই? 0-র পরে তো এখানে 34.5 হওয়ার কথা না, এখানে হওয়ার কথা কত? 10 অথবা 5। যেহেতু তুমি 2 একক ধরছো, তাহলে এখানে হওয়ার কথা কত? 10 হওয়ার কথা। বাট তুমি লেখছো কত? লেখছো হচ্ছে 34। তার মানে মাঝখানে অনেকগুলা সংখ্যা তুমি লেখো নাই। এখন প্রশ্ন হচ্ছে ওই সংখ্যাগুলা কি বাদ হয়ে গেছে, মানে নাই? না, ওই সংখ্যাগুলা আছে, বাট ওই সংখ্যাগুলা কি করছি না, আমরা এখানে লিখি না, বাট ওই সংখ্যাগুলো তো বাদ দিই নাই। তো ওই সংখ্যাগুলা আছে বুঝাতে আমরা কি ব্যবহার করছি? এই ভাঙা চিহ্নটা বা ছেদ চিহ্নটা ব্যবহার করছি। তো ওই সংখ্যাগুলো কই আছে? ওই সংখ্যাগুলো এই ছেদ চিহ্নের ভিতরে লুকায় আছে। ঠিক আছে, ওই ছেদ চিহ্নের ভিতরে লুকায় আছে। তাহলে কত থেকে কত পর্যন্ত? এই যে 0 থেকে 34.5 পর্যন্ত। এই যে 0 থেকে 34.5 পর্যন্ত আছে বোঝাতে এই যে ছেদ চিহ্ন ছেদ চিহ্ন ব্যবহার করা আর হলো। ঠিক আছে, বাস। তাহলে সব মিলায় গ্রাফ অঙ্কন করতে গিয়ে কয়টা লাইন লেখা হয়েছে? 3টা লাইন লেখা হয়েছে মাত্র। অনেক ইজি করে বলছি না?
এক এক্স অক্ষ বরাবর কি ধরছো, কি বসাইছো, ওয়াই অক্ষ বরাবর কি ধরছো, কি বসাইছো, আর লাস্টে একটা লাইন তুমি এই যে ছেদ চিহ্নটা কেন ইউজ করছো, এতটুকু বুঝাইলেই বাস শেষ। এই ছিল অজীব রেখা। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা যত দ্রুত সম্ভব তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আহ আশা করি ক্লাসটা তোমার কোনো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই উইটি স্কুলের পাশে থাকবা। দেখা হবে আগামী পর্বে নতুন আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।